এভরিওয়ান, আমি অরিন্দম ব্যানার্জি। আমি 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর বর্তমানে 2024 সালে আমি এমএসসিতে অ্যাডমিশন নিয়েছি। 2023 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার নাম্বার ভালো না থাকার কারণে আমি এখানকার ইউনিভার্সিটিগুলোতে, কলকাতা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, তাছাড়া অ্যাসোসিয়েটেড যে কলেজগুলো, বিদ্যাসাগর কলেজ, আশুতোষ কলেজ, এই কলেজগুলোতে আমি অ্যাডমিশন পাইনি। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে তো আমার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না, কারণ যাদবপুরে পরীক্ষা দিতে গেলে ম্যাথ লাগে। তাছাড়া প্রেসিডেন্সি, এই ইউনিভার্সিটিগুলোর এন্ট্রান্স এক্সামগুলো আমি ক্র্যাক করতে পারিনি। তো আমি 2023 সালে পাস আউটের পরে আগস্ট মাস থেকে আমি জিওপিডিয়াতে অ্যাডমিশন নিয়েছিলাম। সৌভিক স্যারের গাইডলাইন্সে আমি এমএসসি এন্ট্রান্সগুলোর জন্য প্রিপেয়ার্ড হয়েছিলাম, সিইউইটির জন্য প্রিপেয়ার্ড হয়েছিলাম। দেন আমি 2024 সালে সিইউইটি দিয়েছি এবং 2024 সালে আমি তিনখানা আরও এক্সট্রা এন্ট্রান্স এক্সাম দিয়েছি, যেমন জামিয়া মিলিয়া ইসলামিয়া সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা এক্সাম দিয়েছি, আমি প্রেসিডেন্সির পামডেট দিয়েছি এবং সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম। তো সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে আমার র্যাঙ্ক হয়েছিল 4th। আর জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লি, সেখানকার ইউনিভার্সিটিতে আমার র্যাঙ্ক হয়েছে 5th। তো আমি জামিয়া মিলিয়া ইসলামিয়াতে বর্তমানে এমএসসিতে ভর্তি হয়েছি, আমার কোর্স চালু হবে কিছুদিন বাদেই। তো আমি জিওপিডিয়া ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে সৌভিক স্যারের গাইডলাইন্সেই আমি আমার এই এন্ট্রান্সগুলো ক্র্যাক করতে সফল হয়েছি। কারণ প্রথম দিকে যখন গ্র্যাজুয়েশন আমি পাশ করেছিলাম, সত্যি আমার কাছে কোনো ধারণা ছিল না যে আদৌ এন্ট্রান্সগুলো হয়, আদৌ সিবিটি বলে কোনো এক্সাম আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা কেমন হয় বা কী রকম কোশ্চেন আসে। কারণ গ্র্যাজুয়েশনে আমরা বেশিরভাগই সব কটা ইউনিভার্সিটিতেই ব্রড কোশ্চেনে পরীক্ষা হয়, কিন্তু এমএসসির এন্ট্রান্সগুলোতে সবই এমসিকিউ টাইপ কোশ্চেন হয়। তো এমসিকিউ পড়াশোনার সাথে আমরা কেউই জড়িত ছিলাম না গত 3 বছর গ্র্যাজুয়েশন করার সময়। এমসিকিউ কোশ্চেন কেমন আসে, কীভাবে এমসিকিউ কোশ্চেন আসে, কী সিলেবাস ফলো করতে হয়, কীভাবে পরীক্ষা দিতে হয়। তো গ্র্যাজুয়েশনটা পাশ করার পরে আমি যখন দেখেছি যে আমি চান্স পাইনি, তখন আমার মনে হয়েছিল যে আমাকে কিছু একটা করতে হবে এমএসসিতে ভর্তির জন্য। তো আমি সৌভিক স্যারের গাইডলাইন্সে জিওপিডিয়া থেকে আমি জিওপিডিয়াতে দীর্ঘ 1 বছর ধরে আমি প্রিপারেশন নিচ্ছিলাম এমএসসি এন্ট্রান্সের জন্য। এই লাস্ট মান্থে আমার রেজাল্ট বেরিয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়াতে, তো আমি 5th র্যাঙ্ক করেছিলাম। তো যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমি ওখানে অ্যাডমিশন নিয়েছি। বর্তমানে আমার আগস্ট থেকে কোর্স চালু। আমি বলবো যে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউট থেকে, সৌভিক স্যারের থেকে বিশেষ করে আমি শিখেছি যে কিভাবে এই পরীক্ষাগুলো দিতে হয়। আমাদের কলেজগুলোতে অ্যাকচুয়ালি কেউই এই পরীক্ষাগুলো কিভাবে দিতে হয় বা কিভাবে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার্ড হতে হয় সেগুলো থেকে কেউই কিছু বলে না। বা আমাদের কলকাতার থেকে প্রথমত যে বাইরের ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দিতে হয়, সেরকম কোনো কিছুই গাইডলাইন্স আমাদের পাওয়া যায় না। কিন্তু এই এমএসসিতে এন্ট্রান্সের এক্সামটা খুবই টাফ আমার মনে হয়েছিল, কারণ বেশিরভাগই সব এমসিকিউ টাইপ, আর আমরা এমসিকিউ একদম অভ্যস্ত না, আমি আগেই বললাম। তো কিভাবে পড়বো, সিলেবাস কি, কোন সিলেবাস ফলো করব। জিওগ্রাফি আমরা সত্যি বলতে কি গ্র্যাজুয়েশন লেভেলে যে জিওগ্রাফিটা আমরা পড়ি, সেই জিওগ্রাফি থেকে আমরা কিছুই জানতে পারি না। কিন্তু অ্যাকচুয়ালি যে কীভাবে পড়তে হয়, অ্যাকচুয়ালি যে কীভাবে কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয়, একটা টপিকের কতটা বেস, হয়তো সবাই জানে, কিন্তু আমি যেহেতু গ্র্যাজুয়েশন চলাকালীন ওই বড় কোশ্চেন বেস, ওই নোট বেস পড়াশোনা করতাম, কখনো ডেপথের পড়াশোনাটা কি সেটা কখনোই আমার বেসিকটা ক্লিয়ারই ছিল না। তো দীর্ঘ 1 বছর যাবৎ আমি এমএসসির এন্ট্রান্সের জন্য যখন পড়াশোনা করছিলাম জিওপিডিয়াতে সৌভিক স্যারের তত্ত্বাবধানে, তো তখন আমি সত্যি জেনেছি যে কীভাবে এই সাবজেক্টের বেসগুলোকে ক্লিয়ার করতে হয় প্রত্যেকটা টপিক ধরে ধরে। তো বেশিরভাগই আমাদের করা উচিত অ্যাকচুয়ালি এই এন্ট্রান্স এক্সামগুলো সবই একটা নেটের সিলেবাস, ইউজিসি নেটের যে সিলেবাস, সেই সিলেবাসটা মেনটেন করেই ওরা একটা কোশ্চেন পেপার রেডি করে। তো ইউজিসি নেটের সিলেবাস কি আমরা গ্র্যাজুয়েশনে থাকাকালীন সত্যি আমাদের পক্ষে জানা কঠিন। তো জিওপিডিয়াতে সৌভিক স্যারের গাইডলাইন্সে আমি জেনেছি যে ইউজিসি নেট কি,
সিলেবাস কী। আমি বর্তমানে সৌভিক স্যারের কাছেই নেটের জন্য প্রিপারেশান নিচ্ছি, ইউজিসি নেটের জন্য। তো আমি সবাইকে বলবো একটা কথাই, যে পরীক্ষাগুলো এন্ট্রান্সগুলো দেওয়ার আগে বা সিবিটিগুলো দেওয়ার আগেই আমাদের সবার মানে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের উচিত অন্তত সিলেবাসটা ভালো করে দেখা, যে সিলেবাসের প্যাটার্নটা কী ধরনের, কোশ্চেনগুলো ভালো করে দেখা, আগের বছরের প্রিভিয়াস ইয়ার PYQ যে কোশ্চেনগুলো, যে কীরকম টাইপের কোশ্চেন আসে। আমরা টপিকগুলো সবাই কম বেশি জানি, কিন্তু কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসে সেগুলো আমরা বলতে পারি না। তো কোশ্চেনগুলো ফলো করা উচিত। তাছাড়া নেটের সিলেবাসের প্রথম টপিক থেকে মরফোলজি, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, পপুলেশন, সেটেলমেন্ট, এনভায়রনমেন্ট, ইকোনমিক জিওগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি, কালচারাল, সোশ্যাল, পলিটিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফিক্যাল থট, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি যেটা জিওগ্রাফিক্যাল টেকনিক্সের মধ্যে স্ট্যাটিস্টিক্স, জিও ইনফরমেটিক্সের যে পার্টগুলো থাকে, তাছাড়া জিওগ্রাফি অফ ইন্ডিয়া সবচেয়ে লেন্দি টপিকের মধ্যে একটা জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো এগুলোর থেকে এগুলো রেডি করা খুবই জরুরি, প্রত্যেকটা টপিকের বেস ধরে ধরে। যেমন মরফোলজির টপিকগুলো থেকে, যেমন জিওগ্রাফিক্যাল টাইম স্কেল, সেখান থেকে কিছু কোশ্চেন আসে। তাছাড়া আসে হচ্ছে ফোল্ড, ফল্ট, এইসব টাইপের যে কোশ্চেনগুলো আসে। ক্লাইমেটোলজির যদি আমরা বলতে পারি যে মেরিন রিসোর্স যেগুলো, সেগুলো থেকে কোশ্চেন আছে। ওশান স্যালিনিটি, এই ব্যাপারগুলো, স্যালিনিটি, তারপরে টেম্পারেচার, ডেন্সিটি, এগুলো থেকে যেমন কোশ্চেন আসে। তারপরে ওশান কারেন্ট, এনভায়রনমেন্টের নানা টপিক সেগুলো। তাছাড়া সেটেলমেন্ট জিওগ্রাফির কোশ্চেনগুলো, নানান রকমের মডেল, বার্জেসের মডেল। তাছাড়া ওই তোমার ইকোনমিক জিওগ্রাফির যে মডেল, ভন থুলেনের মডেল, ওয়েবারের মডেল, রিজিওনাল জিওগ্রাফির যে সমস্ত মডেলগুলো আছে, জিওগ্রাফিক্যাল টেকনিক্যাল স্ট্যাটিস্টিক্সের যে সমস্ত ব্যাপারগুলো আছে, জিওগ্রাফি ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে শুরু করে ট্রান্সপোর্ট, রেলওয়ে নেটওয়ার্ক, এগুলো সম্বন্ধে কোশ্চেন। তাছাড়া এগ্রিকালচারাল জিওগ্রাফির যে পার্টগুলো রয়েছে, তো এগুলো প্রত্যেকটারই টপিক ধরে ধরে আমাদের সিলেবাসটা পড়া উচিত এবং টপিকগুলো ধরে ধরে কমপ্লিট করা উচিত। আমি প্রিপারেশনটা সৌভিক স্যারের কাছ থেকে এইভাবেই নিয়েছিলাম। প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রথমে কমপ্লিট করার পরে আমরা PYQ প্র্যাকটিস করেছিলাম, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট প্র্যাকটিস করেছিলাম। তাছাড়া প্রচুর মক টেস্ট দিয়েছিলাম। ইউজিসি নেটের যে পরীক্ষার কোশ্চেন পেপারগুলো হয়, সেই কোশ্চেন পেপারগুলো আমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছিল। তো এই প্র্যাকটিস করার পরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্র্যাকটিস করার পরে অ্যানালাইসিস করতে হবে, কারণ হাজারবার পড়ার পরও আমাদের কিছু না কিছু সমস্যা থেকেই যায় প্রত্যেকটা টপিক থেকে। আমরা প্রত্যেকটা টপিকে কিছু কোশ্চেন এমন প্রত্যেকবার বেরিয়ে যায় যে কোশ্চেনগুলো আমাদের সত্যিকারেরই অজানা থাকে। তো প্রত্যেকটা স্টুডেন্টের উচিত, বা আমিও এটা করে এসেছি, যে কোশ্চেনগুলো সলভ করার পরে সেগুলো যত্ন করে অ্যানালাইসিস করা ইন দ্য সেন্স আমার কোথায় ভুল হচ্ছে, কিভাবে সেটাকে আমি শোধরাবো। জিওগ্রাফিক্যাল থটসের প্রচুর কোশ্চেন যেগুলো থাকে, বা প্রচুর বইয়ের নাম, রাইটার্সের নাম, অথরের নাম, এই জিনিসগুলো। তাছাড়া স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন যে মডেলগুলো থাকে, তারপরে জেড টেস্ট, টি টেস্ট, কাই স্কোয়ার মেথড, এইসব হাজার টপিক, এগুলোকে কিভাবে আমরা সলভ করব। তো এর জন্য অ্যানালাইসিস করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যানালাইসিস আমাদের করতেই হবে পরীক্ষা দেওয়ার পরে, যে আমার প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে কোশ্চেন অ্যান্সার মেলানোর পরে যদি আমরা সেগুলোকে রেখে দিই, তাহলে আমরা বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি আমাদের ভুলটা কোথায় হচ্ছে। তো আমরা তাহলে কখনোই নাম্বারটা কখনো গ্রো করবে না। মক টেস্ট আমরা দিতেই থাকি। আমরা প্রথম যখন আমি মক টেস্ট দিতাম তখন 100-তে 30, 35, 40 এরকম হতো। তো সেটার থেকে মক টেস্টের নাম্বার বাড়তে থাকবে যখন আমরা এই ভুলগুলোকে শুধরাতে থাকবো, প্রত্যেকটা টপিক ভালো করে সিলেবাসটা শেষ করতে পারবো। প্রথমত আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ একটা লম্বা সিলেবাস, ইউজিসি নেটের 10টা টপিকের সিলেবাস। তো 10টা টপিক কমপ্লিট করার জন্য আমাদেরকে কম করে 1 বছর, 6 মাস, 8 মাস, 1 বছর, যে যেরকম তাড়াতাড়ি শিখবে, যতটা সম্ভব টাইম দেওয়া যায় নিজেদেরকে। যত টাইম দেওয়া যাবে নিজেদেরকে, তত সিলেবাস বা বেসিকটা আরও বেশি ক্লিয়ার হবে। তা বলে আমি এরকম বলছি না যে 3 মাস, 4 মাস, 5 মাস কি 2 বছর, এই কটা দিনের মধ্যে সিলেবাস শেষ করতে। সিলেবাস শেষ করার জন্য, 10টা টপিক শেষ করার জন্য নর্মালি 1 বছর সময় দেওয়া উচিত। তাছাড়া আমি এরকম বলছি না যে তোমরা কেউ তোমার 1 বছর ড্রপ দাও আমার মতন। আমি চান্স পাইনি বলে আমাকে বাধ্য হয়ে 1 বছর ড্রপ দিতে হয়েছিল। একাডেমিক ইয়ারে 1 বছর ড্রপ দেওয়া কতটা কষ্টকর, সেটা যাই 1 বছর ড্রপ দেয় তারাই জানে, কতটা পিছিয়ে পড়তে হয় সবার থেকে। কিন্তু আমি বলবো যে তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এই টাইমটুকুতে আছো, তারা এখন থেকেই যদি মনে করো যে না আমি বাইরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সিবিটি দিয়ে বাইরে গিয়ে ভালো ইউনিভার্সিটি থেকে, আরও ভালো ইউনিভার্সিটি থেকে
এমএসসির জন্য পড়াশোনা করব। তো আমাদের এই এই ইয়ারটার থেকে প্র্যাকটিস করা শুরু করা উচিত, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, কারণ এই সময় আমরা কলেজেও এই টপিকগুলো পড়বো, আর এই টপিকগুলো আমরা আরও বেস করে আমরা এখন প্র্যাকটিস করতে পারবো। তো সের জন্য আমি বলবো যে এই সময় থেকে যদি তুমি প্র্যাকটিস করা চালু করো, তাহলে আর আমার মতন 1 বছর গ্যাপ দিতে হবে না। তাহলে তোমার এখন থেকে প্রিপারেশানটা স্টার্ট হবে। অ্যাকচুয়ালি যারা প্রথম বছরে এই সিভিটিতে অনেক ভালো করে, জেএনইউ, বিএইচইউ, ডিইউ এর ছেলেপুলেরা, তো তারা অ্যাকচুয়ালি প্রিপারেশানটা স্টার্ট করে ফার্স্ট সেমিস্টার থেকে, তবেই তাদের কাছে গিয়ে লাস্ট সেমিস্টারে গিয়ে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, টপিকগুলো সব কটা। কিন্তু আমরা কি করি না, যখন গ্র্যাজুয়েশন শেষ হয় তারপরে আমাদের 2-3 মাস আগে পরীক্ষা দেওয়ার আগে মনে পড়ে যে আমাদেরকে সিবিটি দিতে হবে, আমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো তখন সিলেবাসগুলো কমপ্লিট করে, সব কটা টপিক কমপ্লিট করে, মক টেস্ট দিয়ে পরীক্ষা দেওয়া, যেটা সত্যি অসম্ভব। তাই আমি সবসময় বলবো যে যদি এরকমই মেন্টালিটি থাকে যে আমি বাইরে গিয়ে এমএসসি করব, ভালো ইউনিভার্সিটি থেকে এমএসসি করব, যাদবপুর আছে আমাদের এখানে, প্রেসিডেন্সি আছে, তাছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ো তাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির একটা এন্ট্রান্সের এক্সাম থাকে। তো এই এন্ট্রান্সগুলো ক্লিয়ার করার জন্য তোমাদেরকে প্রথমেই অনেক ভালো করে বেসটা ক্লিয়ার করতে হবে, সিলেবাস ওয়াইজ দেখে দেখে পড়তে হবে। প্রত্যেকটা টপিক পড়ার পরে সেই টপিকগুলোর ওপর কোশ্চেন সলভ করতে হবে, যেটাকে আমি বললাম পিওয়াইকিউ করতে হবে, আগের ইয়ারের কোশ্চেনগুলো দেখতে হবে, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনগুলো দেখতে হবে। আমি 1 বছর যাবৎ জিওপিডিয়াতে সৌভিক স্যারের তত্ত্বাবধানে পড়েছিলাম, সত্যি সের জন্য আমার হয়তো আজকে সিলেকশনটা হয়ে গেছে। আমি ফার্স্টের দিকে তো কিছুই জানতাম না যে কিভাবে এই সেমিস্টারগুলোর পড়া চালু করতে হয়, এই এন্ট্রান্সের জন্য পড়া চালু করতে হয়। তো আমি সবাইকে একটাই কথাই বলবো যে জিওপিডিয়া সৌভিক স্যারের গাইডলাইন্সে তোমরা ভর্তি হও। এমএসসি যদি এন্ট্রান্সের দেওয়ার ইচ্ছা থাকে, সৌভিক স্যারের গাইডলাইন্সে আমি যখন পাশ করে গেছি তখন তোমরা সবাই পাশ করে যাবে, এরকম একটা আশা রাখতেই পারো। ওরকম ব্যাপার নেই, আমি একদমই ভালো স্টুডেন্ট নই, একটা মিডিওকার স্টুডেন্ট। আমি যখন ইউনিভার্সিটিগুলোতে এন্ট্রান্সগুলোতে পাশ করে গেছি, টপিকগুলো ক্লিয়ার করে, বর্তমানে হয়তো আমার একটু হলেও টপিকগুলো ক্লিয়ার, পুরো টপিক আমারও ক্লিয়ার নয়, আমি এত কিছুও জানি না, কিন্তু একটু হলেও টপিকগুলো ক্লিয়ার, অন্তত আমি কিছু কথা জানতে পারি। যখন গ্র্যাজুয়েশনে পড়তাম তখন ওপর জিনিসগুলো জেনে এসেছি, সবই ওপরগুলো জিনিসগুলো জেনে এসেছি, আর বেশিরভাগই সব আমরা বানিয়েই লিখি অর্ধেক টপিক, শুধু মডেলগুলো কিছু ভালো করে পড়ে যাই লাস্ট লাইনগুলো, কিন্তু মডেলের বেসিক যে কেন তৈরি হয়েছিল, কি কি জিনিস রুলস মেনে তৈরি হয়েছিল, বা তাদের প্রচুর ফডেলসের নাম, এগুলো আমরা কখনোই ভালো ডিপলিভাবে পড়ি না, বা সেরকমভাবে আমরা জোরও দিই না যে আজ বার্জেসের মডেল কবে এসেছিলো, হোমার হোয়াইটের মডেল কবে এসেছিলো, ওয়েবারের লোকেশনের মডেলটা কবে এসেছিলো, ফন্থুনেনের মডেল কবে এসেছিলো, ওশানের কারেন্টসগুলো আমরা অতটাও ভালো করে পড়ি না, যতটা আমাদের ব্রড কোশ্চেনের লেখার দরকার থাকে বানিয়ে আমরা ওইভাবেই প্রত্যেকে পরীক্ষা দিই কম বেশি। কারণ গ্র্যাজুয়েশনে সত্যি কথা বলতে পড়াশোনা স্টার্ট করি আমরা সবাই পরীক্ষার আগে, তো সেভাবে ওর জন্য আমাদের বেসিকটা ক্লিয়ার হয় না। কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা হ্যাঁ সত্যি ভালো করে পড়ে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই যারা ভালো করে পড়ে না, আমার মতন করে পড়ে গ্র্যাজুয়েশন পাস করেছে বা করে, অনেকেই বেশিরভাগই করে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভুল। এগুলো বড় হলে বোঝা যায়, এখন আমি রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ এগুলো আমরা ভুল করে এসেছি, কিন্তু এগুলো ছোটোবেলায় তো হয়েই যায়, কিন্তু এরকম তো করা উচিত নয়। তো যদি সেরকমও পজিশন হয়ে থাকে যে এরকম করে এসছো, আর ভুলগুলো করো না, ভালো করে টপিকগুলোর ওপর বেশি জোর দাও। জিওপিডিয়াতে সৌভিক স্যারের কাছে অ্যাডমিশন নিয়ে দেখো যে তোমার বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, অন্তত গ্র্যাজুয়েশন লেভেলে যেটুকু জিওগ্রাফি লাগে সেই জিওগ্রাফিটা অন্তত তুমি জানতে পারবে। এমএসসি জিওগ্রাফির সাথে গ্র্যাজুয়েশনের জিওগ্রাফির তফাৎটা আমি হয়তো এখন বুঝতে পেরেছি, কিন্তু আগে তো বুঝতাম না। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে জিওগ্রাফিটা আমার গ্র্যাজুয়েশন করার পরে আমার ক্লিয়ার হয়নি সত্যি। আমি 1 বছর যাবৎ গ্র্যাজুয়েশনের যে জিওগ্রাফিটা সেটা সৌভিক স্যারের তত্ত্বাবধানে আমি পড়ে এসেছি। এন্ট্রান্সগুলোতে ওখান থেকেই কোশ্চেন হয়, সিবিটিতেও প্রচুর কোশ্চেন হয়, ওখান থেকেই কোশ্চেন হয় অ্যাকচুয়ালি। সিবিটিতে তো এখন ফার্স্ট পেপারের যে নাম্বারটা থাকে 25 নাম্বার, সেটা তুলে দিয়েছে বেশিরভাগ ইউনিভার্সিটি, ফার্স্ট পেপার তুলে দিয়েছে। শুধু পুনে সাবিত্রীবাই ফুলে একটা ইউনিভার্সিটি আছে, ওরা ফার্স্ট পেপার প্রোভাইড করে, ফার্স্ট পেপারের এক্সাম দিতে হয়, সেখানে ম্যাথ, জিকিউ এরকম টাইপের কিছু, ইংলিশ এরকম কিছু কোশ্চেন থাকে। তো জিওগ্রাফির সিলেবাসটার উপর ফোকাস করা, একটাই কথা বলবো, প্রচুর পরিমাণে পিওয়াইকিউ দাও,
সবচেয়ে বড় কথা হচ্ছে সিলেবাস, প্রত্যেকটা টপিক ধরে ধরে কমপ্লিট করতে হবে, নাহলে কখনোই সম্ভব নয়। একটা টপিক বাদ দেওয়াও আমাদের, যেমন আমরা গ্র্যাজুয়েশনে যখন আমরা পরীক্ষা দিতে যেতাম, যে কোশ্চেনগুলো আগের বছর এসে গেছে সেই কোশ্চেনগুলোর একটা বিপরীত কোশ্চেন আমরা পড়ে যেতাম, বা অল্টারনেটিভ একটা কিছু পড়ে যেতাম, যে বছর যদি ডেভিসের সাইকেল অফ ইরোশন আসে পরের বছর পিঙ্ক আসবে, এরকম ব্যাপারটা পড়ে যেতাম। কি এবছর যদি তোমার ধরে নাও যে ভন টুনেন এলো, আমরা ওয়েভার পড়ে যেতাম, এরকমই সামথিং পড়ে যেতাম। কিন্তু ওখানে তো এইগুলো জিনিসগুলো করলে হবে না, প্রত্যেকটা টপিক থেকে একটা একটা ধরে ধরে কোশ্চেন আসে, আর কোশ্চেনগুলো কোশ্চেন পেপারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কতটা বেস করে করা হয়, কতটা বেসিক ধারণা তোমার না থাকলে তুমি কোশ্চেনগুলো করতে পারবে না, কতটা ডিপ ধারণা থাকতে হবে তোমাকে, কতটা টপিকটার উপর পড়তে হবে। কারণ মাল্টিপল চয়েসে একটা ছোট ভুল করলেই নাম্বার গেল, নাম্বার শুধু গেল না, আবার মাইনাস সিস্টেমও আছে। তো পরীক্ষা দেওয়ার সময় সতর্কতা একটা মেনটেন করতেই হয়, যে আমার ভুল হয়ে গেল কিনা, ভুল করে আমি করে ফেললাম কিনা, মাইনাসের একটা ব্যাপার থাকে। তো এই প্রিপারেশনগুলো সবিক স্যারের কাছ থেকে আমি পেয়েছি, অনলাইনে প্রচুর মক টেস্ট দিয়েছি, এগুলো দিয়ে হয়তো মনের একটা ভয় কেটেছে যে আমরা তো এমসিকিউ প্র্যাকটিস করি না, কখনোই এমসিকিউ এর পরীক্ষা দিই না গ্র্যাজুয়েশন লেভেলে। তো এটাই, সবাইকে শুভেচ্ছা আগামী এক্সামগুলোর জন্য, সবাই যাতে ভালো করে এমএসসি কমপ্লিট করতে পারো।